সকল প্রভাব থেকে মুক্ত হয়ে নিরপেক্ষভাবে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে, সেনা সদর নির্বাচনী পর্ষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। কঠোর বিধিনিষেধ শিথিলের পর আবারও গণপরিবহন চালু, ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন অনেকেই, রাজধানীতে যানজট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী। জনগণের জন্য কিছু না করে বিএনপি অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, নিবন্ধন করেছে প্রায় 1 কোটি মানুষ। প্রস্তুত রাজধানীর কোরবানির পশুর হাট, আসতে শুরু করেছে পশু। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 40,74,000 ছাড়ালো, আবারও বাড়ছে সংক্রমণ। এবং বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুরভি আলম। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সেনাবাহিনীকে এগিয়ে নিতে পারে এমন যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2021-এ তিনি বলেন, সকল প্রভাব থেকে মুক্ত হয়ে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত, পেশাদার এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন অফিসারদের হাতে নেতৃত্ব দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পদোন্নতির ক্ষেত্রে সৎ, ন্যায়পরায়ণ, জনবান্ধব, মানবিক গুণসম্পন্ন এবং সর্বোপরি কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের সফল অফিসারদের খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় আজ থেকে আবারও চালু হয়েছে গণপরিবহন। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে গণপরিবহন। এতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন অনেকেই। গণপরিবহনে সবাইকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও কমলাপুর রেল স্টেশন ঘুরে আফরিন জাহানের রিপোর্ট। কঠোর লকডাউন শিথিল করার প্রথম দিনেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রতি সিটে একজনকে বসিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছেন বাস মালিক কর্তৃপক্ষ। যাত্রীরা বলছেন, কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা ঈদযাত্রা শুরু করেছেন। কোরবানি ঈদকে সামনে রেখে সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা ঈদের জন্য বাড়ি যাচ্ছি। আমাদের গাড়িতে 2 সিটে একজন, এটা মালিকের ওয়ার্ডার, এর বাকি কোনো লোক নেওয়া হবে না। এদিকে একই চিত্র দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথে চলাচলকারীরা স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ উভয়কেই জরিমানা ও দণ্ডিত করা হবে। বিআইডব্লিউটিএ বা সদরঘাট কর্তৃপক্ষ, মালিক, শ্রমিক সবাই কিন্তু প্রস্তুত আছে। এবার আমরা কঠোর আছি, যারা এই ধরনের স্বাস্থ্যবিধি এখানে লঙ্ঘন করবে সেই সকল যাত্রীদেরকে আমরা জরিমানার আওতায় আনবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সময় মতোই ছেড়ে গেছে বিভিন্ন আন্তনগর ট্রেন। এখানেও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। 2 মাস পর স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছে, আবার লকডাউন যদি পরে তার আগেই চলে আসবো। বাচ্চা কাচ্চা নিয়ে করতে যাচ্ছে, লকডাউন দিচ্ছে, লকডাউনের পরে আসবো। স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা মাস্ক পরবো। যারা ঈদ করতে ঢাকা ছেড়েছেন তাদের সবারই প্রত্যাশা আবার নির্বিঘ্নে ঢাকা ফেরার। কিছুক্ষণের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদেরকে ছিটে বসানো হয়েছে। পাশাপাশি সবাইকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন। বিধিনিষেধ শিথিল হওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।
দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের মোড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি ফয়জুল্লাহ সাইদ। সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইদ, রাজধানীর যানজটের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। দর্শক, আমরা সংযোগটি স্থাপনের চেষ্টা করছি, এজন্য কিছুটা সময় প্রার্থী আমরা। সংযোগটি স্থাপন হলে আমরা অবশ্যই আপনাদের লাইভে নিয়ে যাব। দুঃখিত দর্শক, এই মুহূর্তে আমরা তার সাথে সংযোগ করতে পারছি না। নিশ্চয়ই সংবাদের পরবর্তী অংশে তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আজ ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। নৈর্ব্যক্তিক বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলো নেওয়া হবে। আর যদি তা সম্ভব না হয় তবে আগের পাবলিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর যুক্ত করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। দীপুমণি বলেন, ঈদুল আজহার পর এইচএসসির ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমান অতিমারী কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব। এসএসসি পরীক্ষার্থীগণ 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন। এইচএসসি এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম। বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না, উল্টো সরকার করতে চাইলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার করোনা সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়েছে। ওবায়দুল কাদের আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের বলেন, এখন কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নেই, এখন মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের একমাত্র কর্মসূচি। আমাদের অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুদান, যে প্যাকেজ ঘোষণা করেছেন, এ অর্থ, এ নগদ সাহায্য এবং বৈষয়িক সাহায্য বিতরণে যেন সত্যিকারের ক্ষতিগ্রস্তরা সাহায্য পায়, সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে যারা নয়-ছয় করবেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। একটি মতলবী মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে, বিতর্কিত করতে উঁত পেতে থাকে। তাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। করোনার ভ্যাকসিন নিয়ে একসময় বিএনপি গুজব ছড়িয়েছিল, তারা নিজেরা জনগণের জন্য কিছু করবে না, সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়ানোই তাদের কাজ। সরকার কিছুই করছে না, জনগণের জন্য এমন কাল্পনিক অভিযোগ প্রায়শঃ তারা করে। মির্জা ফখরুলের কণ্ঠে এ ধরনের উদ্ভট কথা শোনা যায়। তাদের মিথ্যাচার এবং অপপ্রচারও
সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়ছে। করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছাড়া অসহায় মানুষের পাশে বাংলাদেশে কোথাও কেউ দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় কথা বললেও তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। পরে অসহায় ও দুস্থ ভাসমান রিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। লকডাউনের 17 দিন পর চট্টগ্রামের সড়কে নেমেছে গণপরিবহন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও বেশিরভাগ গণপরিবহনে তা মানা হচ্ছে না। চট্টগ্রাম থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। চট্টগ্রামের পরিস্থিতি যদি জানাতে হয়, 17 দিন পর পুরো নগরীতে বলা চলে একটা প্রাণ ফিরে পেলেও কিন্তু যে স্বাস্থ্যবিধির কথা আসলে স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেটি আসলে মানার কোনো বালাই নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় এলাকায়। এখানেও যদি একটু আপনাকে রাস্তার পরিস্থিতি দেখাতে চাই যে আসলে প্রচণ্ড পরিমাণ বলা চলে যে গাড়ির চাপ আসলে বেড়েছে, কিন্তু গাড়ির চাপ বাড়লেও আমরা প্রশাসনকে সকাল থেকে বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি সাধারণ মানুষকে মানানোর জন্য। কিন্তু তারপরেও আসলে বিভিন্ন যে গণপরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে আমরা যদি একটু বলতে চাই যে কর্ণফুলী নদীর তীর এলাকায়, যেখান থেকে আসলে নগরীর বাইরে মূলত ছেড়ে যায়, সেই এলাকাটিতে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে মূলত নগরীর ভিতরে যে গণপরিবহনগুলো চলছে সেগুলোর মধ্যে যদি স্বাস্থ্যবিধি যা মানা হচ্ছে, বাইরে যেগুলো যাচ্ছে সেগুলোতে আসলে মানার কোনো বালাই নেই। আমরা পটিয়া, চন্দনে, সাতকানিয়ার কিছু বাসে ওঠার চেষ্টা করেছি। সেখানে আসলে পরিস্থিতির কথা যদি বলতে হয়, সেখানে 2 সিটে একজনের কথা থাকলো 2 সিটে 2 জন করেও নেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন ভাড়া কিন্তু সরকার নির্দেশিতভাবে আসলে যেটি বলা হয়েছে যে বৃদ্ধি করা হয়েছে সেটিই ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু 2 সিটে আসলে একজনের নেয়ার কোনো বালাই নেই, সবাইকে 2 সিটে 2 জন করে নেওয়া হচ্ছে। আর নগরীতে যেসব পরিবহনগুলো চলছে সেগুলোতে অবশ্য আমরা দেখেছি অন্তত তারা মানার চেষ্টা করছেন। আর পরিস্থিতি যদি করোনা পরিস্থিতির কথা যদি বলতে হয়, যে গত 24 ঘন্টা আমরা দেখেছি যে 750-এর উপরে গিয়ে আসলে করোনা আক্রান্ত ঠেকেছে, আর মৃত্যু হয়েছে 10 জনেতে। স্বাস্থ্য পরিচালক মহোদয় বলছিলেন যে আগামী আসলে আজ থেকে যে 8 দিনের আসলে লকডাউন সীমিতকরণ করা হয়েছে, সে 8 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি যদি আসলে সাধারণ মানুষ মেনে না নেন এবং স্বাস্থ্যবিধি মেনে যদি মার্কেট কিংবা গরুর বাজার যেটাই বলা হোক না কেন কোথাও যদি না যান, সেক্ষেত্রে আসলে এটি ক্রমাগত বাড়তে থাকবে। অবশ্য যেটি বলার অপেক্ষা রাখে না, গতকাল আমরা দেখেছিলাম যে 1000-এর উপরে গিয়ে ঠেকেছিল করোনা আক্রান্তের সংখ্যা, সেই জায়গায় আজকে 750-এর উপরে বলা চলে। তো চট্টগ্রামের পরিস্থিতি এখন পর্যন্ত এটি। আর নগরের বাইরের পরিস্থিতি আমরা যেটি বলছিলাম যে গরিবুল্লাহ শাহর মাজারেও আমরা এলাকায় গিয়েছি, সেখানেও আমরা দেখেছি ঢাকা সহ সারা দেশের উদ্দেশ্যে গতকাল রাত থেকে আসলে তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন এবং তারা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে চট্টগ্রামের বাইরে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোতে আসলে স্বাস্থ্যবিধি মেনে তারা ছাড়ার জন্য। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর যে লকডাউন সীমিতকরণের আজকে প্রথম দিন শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ মৃন্ময়। কথা বলছিলাম চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাসের সাথে। বিধিনিষেধ শিথিল হওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার মোড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি ফয়জুল্লাহ সাইদ। সর্বশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইদ, রাজধানীর রাস্তার পরিস্থিতি আমাদের জানান। সুরভি, আমি এই মুহূর্তে হোটেল সোনারগাঁর সামনে যে মোড় কদম ফোয়ারা, ঠিক সেই জায়গাটিতে আছি। আমরা দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি এবং দেখতে পেয়েছি যে মালিবাগ, মৌচাক থেকে শুরু করে মগবাজার এবং শাহবাগ, এই মোড়গুলোতে প্রচণ্ড যানজট বিরাজ করছে, প্রচণ্ড গাড়ির চাপ আছে এবং ঈদকে সামনে রেখে আসলে 14 দিন লকডাউন থাকার পরে সব মানুষ রাজধানীতে বের হয়ে এসেছেন। এটা আশঙ্কাজনক এবং যে সমস্ত মানুষ বাইরে বের হয়েছেন নিজস্ব গাড়ি বা গণপরিবহনও চলাফেরা করছে। তবে গণপরিবহনের ক্ষেত্রে বলি যে কিছুটা দেখা গেছে যে অনেক গাড়ি ফাঁকা এবং স্বাস্থ্যবিধি মেনেই সেই গাড়িগুলো চলাফেরা করছে। 1 সিট খালি রেখে যাত্রীরা বসেছে।
আর একটা জিনিস বলা প্রয়োজন যে শপিং মলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই বসুন্ধরা শপিং মল, সেটি সামনে তীব্র যানজট আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি ব্যাপারে খুব সচেতন হতে দেখা গেছে জনসাধারণকেও এবং কর্তৃপক্ষকেও। এছাড়া রাস্তায় বা ফুটপাতে যে সমস্ত লোকজন বের হয়েছেন তাদের অনেকের মুখেই মাস্ক আছে, তারা অনেকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন। কিন্তু নিম্নবিত্তের এবং সাধারণ খেটে খাওয়া যে মানুষ তাদের মধ্যে অনেকেই আসলে স্বাস্থ্যবিধি মানছেন না। তারা কায়িক পরিশ্রম যারা বেশি করেন তাদের কায়িক পরিশ্রমের দোহাই দিয়ে বলছেন দম বন্ধ হয়ে যায়, এরকম কিছু বিষয় পরিলক্ষিত হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার আসলে কারওয়ান বাজার মোড়ের থেকে এফডিসির দিকে যে সড়কটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি তীব্র যানজট আছে এবং এই যানজটের ফলে এখানে কিন্তু গাড়ি ঘোড়া একদম চলাফেরা করছে না, একেবারে ফ্রিজ হয়ে আছে। এরকম একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তারা সকাল থেকেই এই ট্রাফিক সিগন্যালের দায়িত্বে আছেন এবং আজকে এই লকডাউন শিথিল করার পরে আপনারা কি ধরনের সমস্যা ফেস করছেন এবং গাড়ি ঘোড়ার চাপ কেমন? যে আসলে সরকার বলছে যে কঠোর লকডাউন, সেটা আজকে তো শিথিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে অফিস আদালত যাবতীয় সরকারি বেসরকারি অফিস খোলার কারণে সে গাড়ির সংখ্যা বেশি আসে, অত্যাধিক গাড়ির প্রেশার, এবং তার মাঝখানে রাস্তায় বিভিন্ন পয়েন্টে আমাদের এই কুরবানির জন্য গরুর হাট বসেছে, সেগুলোর জন্য বিভিন্ন পয়েন্টে আমাদের একটু প্রেশার ক্রিয়েট করতেছে। কিন্তু বর্তমানে আমরা আমাদের ট্রাফিকের নিয়ন্ত্রণ আমরা নিয়ে আসতেছি। যেমনটি বলছিলেন যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং যানজট যে পরিমাণ আছে সেটা নিয়ন্ত্রণের জন্য তারা সদা তৎপর রয়েছেন। আর একটা কথা বলে রাখা ভালো যে প্রচুর গরু বোঝাই গাড়ি ট্রাক করে এগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে বিভিন্ন গরুর হাটের জন্য, সে কারণেও যানজট কিছুটা বেড়েছে বলে মনে। রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফয়জুল্লাহ সাইদ। করোনা ভাইরাসে দেশে গত একদিনে 210 জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে 12,383 জন। এ সময় সুস্থ হয়েছেন 8,245 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এ পর্যন্ত দেশে করোনা মহামারীতে মারা গেছেন 17,052 জন। করোনা শনাক্ত হয়েছে 10,49,538 জনের দেহে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 8,97,412 জন। গত একদিনে 42,490টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 29.14%, সুস্থ হওয়ার হার 84.70% এবং মৃত্যুর হার 1.61%। বিজ্ঞপ্তিতে জানানো হয় মৃত 210 জনের মধ্যে 11 থেকে 20 বছর বয়সের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছর বয়সের মধ্যে 7 জন, 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 14 জন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 29 জন, 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 52 জন এবং 60 বয়সী 107 জন রয়েছেন। মৃত 210 জনের মধ্যে 131 জন পুরুষ এবং 79 জন নারী। বিজ্ঞপ্তিতে জানানো হয় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 69 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, খুলনা বিভাগে 46 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন, রংপুর বিভাগে 14 জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন 8 জন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আরও 104 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও 4,500-এর বেশি। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ফয়জুল্লাহ সাইদের ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলা শহরেই মারা গেছে 9 জন। সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে থাকা খুলনা বিভাগের 5,205 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1,500-এরও বেশি। এদিকে খুলনা জেলা প্রশাসনের করোনা নিয়ন্ত্রণ কমিটির সভায় লকডাউন শিথিল হলেও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 8 জন এবং উপসর্গ নিয়ে 11 জন মারা গেছে। গত 15 দিনে এই হাসপাতালে 186 জন মারা গেছে। 98 জন নতুন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন 480 জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে 56 জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন 507 জন। হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আজ 19 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহী জেলার 6 জন। গত 24 ঘন্টায় রংপুর বিভাগে 166টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্ত হয়েছে 588 জন। মৃত্যু হয়েছে 14 জনের। এ পর্যন্ত রংপুর বিভাগে মোট মৃত্যু হয়েছে 699 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 351 জন। আক্রান্তের হার 32.17%। বরিশাল বিভাগের 6 জেলায় 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 500 জন ও মৃত্যুবরণ করেছে 3 জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,44,098 জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে 368 জন। ফেনীতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় এক নারী ও পুরুষ সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে একদিনে 157 জন করোনা আক্রান্ত হয়েছে। জেলায় 381 জনের নমুনা পরীক্ষায় 157 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 46.04%। এদিকে চাঁদপুরে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 139 জন। 299 জনের করোনা টেস্ট করে 139 জন শনাক্ত হয়। আক্রান্তের হার 46.48%। হবিগঞ্জে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে গেছে। নতুন করে 206টি নমুনা পরীক্ষায় 99 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার হার 48%। নেত্রকোনায় গত 24 ঘন্টায় 254টি নমুনা পরীক্ষায় 101 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্তের হার 39.76%। গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 49 জন। ফরিদপুরে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 282 জন। এ সময় 105 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 38.74%। লক্ষ্মীপুরে গত কয়েকদিনে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় 236টি নমুনা পরীক্ষায় 76 জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার 32.20%। গত 24 ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে 4 জন ও ইয়েলো জোনে 5 জন মারা যান। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 227 জন। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। পুনরায় গণটিকা কার্যক্রম শুরুর পর মানুষের মধ্যে বাড়ছে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ। এর মধ্যেই প্রায় 1 কোটি মানুষ নিবন্ধন করেছে। চলতি বা আগামী মাসের শুরুতেই অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও সিনোফার্মের পাশাপাশি রাশিয়া থেকেও টিকা আসার কথা। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ক্যাম্প করে টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রিপোর্ট দিনার সুলতানার। এবছরের 7 ফেব্রুয়ারি প্রথম গণটিকা কার্যক্রম শুরু হলেও টিকার সংকটের কারণে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 1 জুলাই থেকে প্রবাসী শ্রমিক, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার মাধ্যমে পুনরায় শুরু হয় গণটিকা কার্যক্রম। এ পর্যন্ত দেশে মোট টিকা এসেছে 1,60,00,000। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,03,00,000, চীনের সিনোফার্মের 31 লাখ, কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার 25 লাখ এবং ফাইজারের 1,06,000 ডোজ। বর্তমানে সিনোফার্ম, মডার্না ও ফাইজারের 57 লাখ টিকা দিয়েই চলছে গণটিকা কার্যক্রম। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে এবার ক্যাম্প করে টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যেসব মানুষের কাছে আমরা একদম পৌঁছাতে পারছি না বস্তি এলাকায়, বা তারা রেজিস্ট্রেশন করতে পারে না, বা গ্রাম পর্যায়েও হয়তো অনেক দূরবর্তী ইউনিয়নের মানুষ, তারা হয়তো উপজেলা পর্যন্ত আসতে পারছেন না, তখন আমরা যদি ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প করি অথবা বস্তি এলাকায় ক্যাম্প করি, তাহলে এই মানুষগুলোকে আমরা টিকার আওতায় আনতে পারব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পাননি, তারা চলতি বা আগামী মাসের শুরুতেই তা পাবেন বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আশা করছি যে চলতি মাসে বা আগামী মাসের প্রথম দিকেই আমরা অ্যাস্ট্রাজেনেকার প্রায় অনেক 29 লক্ষ ডোজ আমরা পেতে যাচ্ছি। এটা আসলে আমরা তাদের দ্বিতীয় ডোজটা নিশ্চিত করতে পারব। নিবন্ধনের সময় নির্বাচন করা কেন্দ্রে টিকা নিতে হবে, অপেক্ষা করতে হবে SMS এর জন্য। নিবন্ধন করবেন যে কেন্দ্রে, সে কেন্দ্রে টিকা নেওয়ার নিয়ম। টিকা কেন্দ্র পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে একটাই সমস্যা, উনি ভ্যাকসিনেশন কার্ডটা পরে যে সার্টিফিকেট, এটা নিতে পারবেন না। 35 বছর থেকে নিবন্ধন করা গেলেও টিকা প্রাপ্তির ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্ব। 2019 সালের ডিসেম্বরে চীনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কখনো বৈশ্বিক সংক্রমণ বেড়েছে, আবার কখনো কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে মোট বৈশ্বিক সংক্রমণ কিছুটা কমলেও গত দুদিন থেকে আবার তা বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় নতুন করে একদিনে 8,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মহামারী এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 40,74,000। এছাড়া একই সময়ে 5,54,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন বিশ্বে করোনায় মারা যায় 8,103 জন। ওই সময় নতুন করে করোনা শনাক্ত হয় 5,08,115 জনের। এ নিয়ে সারা বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে 18,91,40,000-এর বেশি মানুষের। করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 374 জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে 580 জনের এবং ব্রাজিলে 1,574 জনের। আর্জেন্টিনায় করোনায় আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। লাতিন আমেরিকার পঞ্চম দেশ হিসেবে রোগী মৃত্যুতে লাখের ঘরে পৌঁছালো আর্জেন্টিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অবনতির সঙ্গে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। এদিকে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, করোনা মহামারীতে 2020 সালে ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগে 93,000 মার্কিনের মৃত্যু হয়েছে, যা গত এক বছরের চেয়ে 29% বেশি। একে মানব জীবনের জন্য বিস্ময়কর ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। মহামারী করোনায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখন করোনা থেকে পুরোপুরি মুক্ত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি গ্রাম। এ পর্যন্ত এই গ্রামটিতে একজন মানুষও করোনায় আক্রান্ত হয়নি। রিপোর্ট করছেন আব্দুল্লাহ আল মামুন। পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 জন চীনা প্রকৌশলী ও 2 জন পাকিস্তানি সেনা সদস্য রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার 30 জনকে নিয়ে দেশটির দাসু জলবিদ্যুৎ কেন্দ্রে যাবার সময় বাসটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে বাসটিতে হামলা অথবা কোনো বোমা সংযুক্ত করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চীনা প্রকৌশলীরা পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলেন। বাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে দ্রুত স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছে দেশটি। ফিরছি দেশের খবরে। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। করোনা মহামারীর মধ্যেও জীবন ও জীবিকার তাগিদকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। দিবসটির এবারের প্রতিপাদ্য মহামারী উত্তর যুব দক্ষতা নিয়ে পুনর্ভাবনা। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। দক্ষতা বিকাশের ধারাবাহিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বে নতুন করে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ, আবার নতুন করে কর্মসংস্থানও হয়েছে অনেকের। তবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহ কারিগরি খাতে যুব জনগোষ্ঠীকে দক্ষ করতে মহামারীর মধ্যেও চালু রয়েছে সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম। এসব প্রতিষ্ঠানের কারিকুলাম ও প্রশিক্ষণ মান যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ। এই ধরনের সকল ট্রেনিং যেগুলো, প্রশিক্ষণ যেগুলো হবে, যেগুলো এনএসডিএর আন্ডারে রেজিস্ট্রি করতে হবে,
তাদের সকল ট্রেনিং কর্মসূচির সমন্বয় সাধন করা, তাদের কারিকুলাম, স্ট্যান্ডার্ড, সিবিএলএম সবকিছু আমরা তৈরি করে দেব, তারাই পড়াবেন, কিন্তু অ্যাসেসমেন্ট করবে আমাদের অ্যাসেসররা, আমার অ্যাসেসর প্যানেল হবে, তারা করবে, এবং সার্টিফিকেশন সিঙ্গেল পয়েন্টের সার্টিফিকেশন হবে, এবং এই সার্টিফিকেট এনএসডিএ থেকে হবে, এবং সার্টিফিকেটের জন্য কাউকে এনএসডিএ আসতে হবে, অনলাইনে চলে যাবে। এবং একই সাথে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করার জন্য আমরা ন্যাশনাল স্কিল পোর্টাল করছি। সমীক্ষা বলছে প্রতি বছর ২২ লাখেরও বেশি তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে। সংশ্লিষ্টরা বলছেন, যাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে না পারলে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। যুব সমাজের মধ্যে দক্ষতাকে জনপ্রিয় করে তোলা এবং দক্ষতা বাড়ানো, যুব সমাজের প্রতি মেসেজটা হলো আমার এইরকম যে নিরাশ না হয়ে অন্তত লেখাপড়ার পাশাপাশি তোমরা যে জেনারেল লেভেল লেখাপড়া করো, অন্তত একটা অকুপেশন তোমরা নিজের ট্রেনিং গ্রহণ করো। এই সুবিধাটি যদি আমরা কাজে লাগাতে না পারি এবং ডিভিডেন্স হিসেবে কাজে লাগাতে না পারি, তাহলে ভবিষ্যতে যে উন্নত বাংলাদেশ 2041 করার কথা সেখানে যেতে পারবো না। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত সেই শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা এখন বড় চ্যালেঞ্জ। তবে এ লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর চ্যালেঞ্জ সহ বর্তমান ও ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদের দক্ষতা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আজ বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন। তিনি বলেন, করোনাকালীন পেশার পরিবর্তন ও বিপুল সংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়া রোধ করতে নতুন পেশার জন্য যোগ্যতা ভিত্তিক কারিকুলাম, শিল্প সংযোগ পরিকল্পনা, কারিগরি জ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি জ্ঞানের সমৃদ্ধ যুব সমাজ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানের সঞ্চালনা ও সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিববৃন্দ, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসতে শুরু করেছে কোরবানির পশু। এবছর রাজধানীর ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে বসেছে মোট ১৮টি কোরবানির পশুর অস্থায়ী হাট। হাটগুলোতে করোনা সংক্রমণ রোধে ক্রেতা বিক্রেতার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তায় বাস্তবায়ন করা হচ্ছে সরকার নির্দেশিত সকল নির্দেশনা। বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে। চলতি মাসের ১৭ তারিখ থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির পশুর বেচাবিক্রি। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে মহানগরীর হাটগুলো। আসতে শুরু করেছে কোরবানির পশু। করোনা সংক্রমণ রোধে এবছর হাটগুলোতে একমুখী চলাচল, ক্রেতা বিক্রেতার শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র, সাবান পানি ও স্যানিটাইজার নিশ্চিতকরণ সহ হাটগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে সরকার নির্দেশিত ১২টি নির্দেশনা। আমরা গরু আনছি, আনার পর 3 ফিট দূরে দূরে থাকি, কাস্টমাররা রাখি দূরে রাখি, রাইগা আমরা পানি আছে ব্যবস্থা, আমরা কতক্ষণ পরে হাত মার ধুই। গত বছর 17টা গরু নিয়েছিলাম, এখন এবারে 7টা নিয়ে আসছি। কারণ বেশি একটা সুবিধা দেখতেছি না। এছাড়াও ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং পর্যবেক্ষণ টাওয়ার। থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল এবং টাকা গোনার মেশিন। হাট কর্তৃপক্ষ বলছে, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার নির্দেশিত সকল কিছুই বাস্তবায়ন করছেন তারা। সরকার স্বাস্থ্যবিধি মেনে এবং যে সমস্ত শর্ত আমাদেরকে দিয়েছে, প্রতিটা শর্ত আমাদের কাছে আছে। আমরা প্রতিটা শর্ত মেনেই মেরাদিয়া কুরবানির পশুর হাট আমরা পরিচালনা করতেছি ইনশাল্লাহ, এবং সুন্দর সুষ্ঠুভাবে। কোনো রকমের স্বাস্থ্যবিধি লঙ্ঘন যাতে না হয়, ঠিক সেই কাজগুলোই আমরা করছি। এদিকে কোরবানির পশুর বর্জ্য যাতে ঢাকার পরিবেশ বিনষ্ট করতে না পারে এ লক্ষ্যে ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। কোরবানির ঈদের দিন থেকে ২৪ ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। ঈদের দিন আমাদের কোরবানি পশু আমরা সুনির্দিষ্ট জায়গায় নির্ধারিত পন্থায় আমরা কোরবানি দিব, নির্ধারিত থলেতে আমরা সেই বর্জ্য রাখব এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী অথবা বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে সেই বর্জ্যটা আমরা অপসারণ করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যথাযথ ব্যবস্থা নিয়েছে
যাতে করে ঈদুল আজহার দিন থেকেই 24 ঘন্টার মধ্যেই যেন সকল বর্জ্য অপসারণ করা যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এ সকল কাজ বাস্তবায়নে সহযোগিতা চান ঢাকাবাসীর। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পূর্ববর্তী ছাত্রলীগের অন্যতম নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেজাউল হক চৌধুরী মুশতাকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে রিপোর্ট শফিউল্লাহ সুমনের। 23 ফেব্রুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষে তৎকালীন রেসকোর্স ময়দানে আয়োজন করা হয় গণসংবর্ধনার। আর সে মঞ্চেই তখনকার ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এই শব্দটা কিন্তু আগেও ঢাকা কলেজের রেজাউল মুশতাক নামে আমাদের এক কর্মী একটা লেখার মধ্যে এই শব্দটা ছিল, কিন্তু আনুষ্ঠানিকতা তো পায় নাই। এই আনুষ্ঠানিকভাবেই আমি ঘোষণা করেছি 23 ফেব্রুয়ারি 1969। আর এই বঙ্গবন্ধু উপাধি প্রদানকারীদের অন্যতম ছিলেন সে সময় ঢাকা কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী মুশতাক। 1968 সালে যিনি প্রথম ছাত্রলীগের প্যাডে লেখেন বঙ্গবন্ধু নামটি। এছাড়া 1968 সালে ছদ্মনামে আজব দেশ প্রবন্ধে মুশতাক লিখেছিলেন বঙ্গবন্ধু নামটি। ভালো উপাধি বলে আমার কাছে খুব গ্রহণযোগ্য ছিল দেশবন্ধু শব্দটি। আমি চিন্তা করছিলাম যে এটার সাথে মিলিয়ে কোনো কিছু করা যায় কিনা। শেষ চিন্তা করলাম যে বাংলার বন্ধু যদি বলি, অর্থাৎ বঙ্গবন্ধু শব্দটি যদি লিখি, তাহলে আমার কাছে মনে হলো যে এটা একটা ভালো উপাধি হতে পারে। সেই চিন্তা থেকে কিন্তু বঙ্গবন্ধু শব্দটি আমার মনের মধ্যে এসেছিল। চট্টগ্রাম জেলার আনোয়ারায় জন্ম নেয়া রেজাউল হক ছাত্র অবস্থায় 1966-67 সালে নির্বাচিত হন চট্টগ্রাম নগর ছাত্রলীগের নির্বাহী কমিটির কনিষ্ঠতম সদস্য। 1968 সালে নির্বাচিত হন ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক নির্বাচিত হন রেজাউল হক চৌধুরী। পরবর্তীতে 1971 সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য হিসেবে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন বরেণ্য এ মানুষটি। ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। সর্বশেষ 2020 সাল পর্যন্ত দু দলের খেলা 75টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতে 47টিতে, বাকি 28টি ম্যাচ জিতেন জিম্বাবুয়ানরা। সেন্ট লুসিয়ায় 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 4 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে সংগ্রহ করে 189 রান। দলের পক্ষে মিশেল মার্শ করেন 75 ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ সংগ্রহ করেন 53 রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে সংগ্রহ করে 185 রান। ক্যারিবিয়ানদের পক্ষে লেন্ডেল সিমন্স 72 রান সংগ্রহ করেন। ম্যাচ সেরা হয়েছেন মিশেল মার্শ। সিরিজে 3-1 এগিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের সংবাদের শেষ দিকে আমরা যাবার আগে এখনকার প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সকল প্রভাব থেকে মুক্ত হয়ে নিরপেক্ষভাবে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে, সেনা সদর নির্বাচনী পর্ষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। কঠোর বিধিনিষেধ শিথিলের পর আবারও গণপরিবহন চালু। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন অনেকেই, রাজধানীতে যানজট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী। জনগণের জন্য কিছু না করে বিএনপি অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, নিবন্ধন করেছে প্রায় 1 কোটি মানুষ। প্রস্তুত রাজধানীর কোরবানির পশুর হাট, আসতে শুরু করেছে পশু। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 40,74,000 ছাড়ালো, আবারও বাড়ছে সংক্রমণ। এবং বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশনের দুপুর 2টার সংবাদ ফেসবুক, ইউটিউব পেজে দেখতে ভিজিট করুন বাংলাদেশ টেলিভিশন-BTV। দর্শক, করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সবাই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুন। খোদা হাফেজ। পারছি ঠিকঠাক মতো? পাস? পাস মানে কি 100 আলহামদুলিল্লাহ।